চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় ৮ শ্রমিকের মৃত্যু। অসুস্থ অন্তত ২৫ জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। ৫টা লাশ আমাদের গাড়িতে করে আনছি, একটা লোক মোটামুটি সুস্থ আছে আর ৫ জন অলরেডি ডেড। এখানে ছিল একটা গ্যাস জাতীয় একটা পাউডার ছিল, পাউডারটা যখন অনেক মেয়াদি হয়ে গেছে, এটা গ্যাস সিস্টেম হয়ে গেছে। গ্যাস সংকট আরো তীব্র হচ্ছে অচল শত শত শিল্প কলকারখানা। ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, গ্রাহকদের ক্ষোভ। সকালবেলা বের হয়ে আসছি, এখনো পর্যন্ত গ্যাস পাইনি। কি যে একটা করুণ অবস্থা। মালিকের জমা কমে না, আমাদের মনে করেন টোটালে 200-300 পাইলে পাইন, না পাইলে খালি পকেটে বাসা যায়। বেড়েই চলেছে হামের প্রকোপ। 6 মাসে 890 জনের মৃত্যু। রাজধানীতে এসে কাঙ্ক্ষিত প্রাথমিক চিকিৎসাও পাচ্ছেন না ঢাকার বাইরের রোগীরা। টাইফয়েড হয়েছিল, টাইফয়েড নিউমোনিয়া, আমরা গ্রামের হাসপাতালে ভর্তি হয়েছিল। নর্মাল নাপা খাওয়াইছি, বাসায় যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু এখন র্যাশ দেখা গেছে, এর জন্য এখানে নিয়ে আসছি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে ৮ শ্রমিকের। অসুস্থদের নেওয়া হয়েছে হাসপাতালে। সকালে সীতাকুণ্ডের ভাটিয়াড়িতে গ্যাস লিকেজ হয়। নিহতরা হলেন খোকন রানা, নাসির, মনসুর আলম, সানি ও পলাশ। তারা সবাই ইয়ার্ডের শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিপ ব্রেকিং ইয়ার্ডে অন্তত ৩০ জন শ্রমিক তাদের কাজ করছিলেন। একটি গ্যাসের সিলিন্ডার কাটার সময় বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। এতে অসুস্থ হয়ে পড়েন তারা। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। ৫টা লাশ আমাদের গাড়িতে করে আনছি, একটা লোক মোটামুটি সুস্থ আছে আর ৫ জন অলরেডি ডেড। এখানে ছিল একটা গ্যাস জাতীয় একটা পাউডার ছিল, পাউডারটা যখন অনেক মেয়াদি হয়ে গেছে, এটা গ্যাস সিস্টেম হয়ে গেছে। তো এরা ওইখানে যে ওনারা কাটিং করার সময় ওইগুলা গ্যাস বাইর হওয়ার সাথে এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে সীতাকুণ্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জোবাই রিফাত। রিফাত, অত্যন্ত দুঃখজনক একটি দুর্ঘটনা। তো নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা এবং আহতদের অবস্থা কেমন সেটাও জানাবেন। পূরবী, মূলত নিহত এবং আহতের যে খবর সেটির চেয়ে এখন সবচেয়ে বেশি উদ্বেগ বাড়াচ্ছে, উৎকণ্ঠা বাড়াচ্ছে সেটি হলো আসলে কতজন এখন পর্যন্ত আসলে নিখোঁজ রয়েছেন, সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ স্বাভাবিকভাবেই যেহেতু সকাল 8:30টার কিছু পর এই জায়গাটিতে আসলে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরপরই কিন্তু এমন না যে আসলে ঘটনা ঘটার পরপরই কিন্তু আসলে এই যে তারা আসলে জানতে পেরেছে বা উদ্ধার তৎপরতা সেটি আসলে শুরু হয়েছে সেটি নয়। তবে স্থানীয়দের তরফ থেকে আসলে যেহেতু স্বাভাবিকভাবেই এটি সীতাকুণ্ডের ভাটিয়ারির একেবারে রোড স্টেশনের পাশে একটি জায়গা এবং এই ইয়ার্ডটি, এবং এখানে স্বাভাবিকভাবেই আসলে স্থানীয় লোকজন কাজ করে থাকে এবং তাদের স্বজনরাই সবচেয়ে বেশি আসলে ভিড় করছেন। দুপুরের পর থেকে আমরা দেখছি একেবারে কান্নায় যে পরিবেশ, ভারী হওয়ার যে পরিস্থিতি সেটি সৃষ্টি হয়েছে এবং এই জায়গায় আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন সেনা সদস্যদের আসলে মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশের সদস্যরা যেমন রয়েছেন, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা মূলত যে কাজটি করবেন, আমরা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যিনি স্পোক পারসন, তার সাথে যিনি কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা এই জায়গাটিতে অর্থাৎ যেই জাহাজটি মূলত কাটিং এর কাজ চলছিল সেই জাহাজটি কাটিং এর কাজ প্রায় শেষের দিকে, অর্থাৎ কেবল অল্প কিছু কাজ বাকি আছে। সেই শেষ পর্যায়ের কাজে কি আসলে কেন এই ধরনের ঘটনা ঘটলো সেটির জন্য একদিকে যেমন তদন্ত কমিটি গঠন করার কথা আমরা শুনেছি, পাশাপাশি আরও কারা নিখোঁজ রয়েছেন সেই বিষয়টিও আসলে খতিয়ে দেখা হবে। এবং সাগর যেহেতু স্বাভাবিকভাবে এখন উত্তাল, সেই কারণে আসলে এই যে যেই স্ক্র্যাপ যে জাহাজটি, সেই জাহাজটির নিচে কিন্তু আসলে পানি ঢুকে পড়েছে এবং সে কারণেই কিন্তু এখন উদ্ধার তৎপরতা আসলে চালানো যাচ্ছে না এবং ফলত জানাও যাচ্ছে না যে কতজন আসলে নিখোঁজ রয়েছেন। তবে স্থানীয় যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতেই তিনি আসলে এই যে হাজিরা বহি সেটি আসলে তিনি চেক করেছেন এবং সেক্ষেত্রে তিনি একটি বইতে আসলে 25 জনের স্বাক্ষর
দেখতে পেয়েছেন এবং অন্য একটি বইতে 4 জন এবং আরও একটি বইতে 4 জনের তিনি উপস্থিতি অর্থাৎ সই দেখতে পেয়েছেন। সব মিলিয়ে 33 জনের উপস্থিতি দেখা গেছে এই জায়গাটিতে এবং এখন পর্যন্ত মৃত্যুর যে সংখ্যা সেটি হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 6 জনের মৃতদেহ আছে এবং এই যে ঘটনাস্থল সেখানটায় আসলে 2 জনের আসলে মৃতদেহ আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে আসলে দেখা গেছে যে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 8। তবে কতজন এখন পর্যন্ত নিখোঁজ আছেন এবং বাকিদের কি অবস্থা এবং তদন্ত কমিটি গঠন হচ্ছে কিনা, এই যে লাশ হস্তান্তরের যে বিষয়টি আপনি বললেন সেটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। এলাকাবাসীরা এই জায়গাটিতে এসে আসলে তাদের যে দাবি দেওয়া সেটি তুলছেন এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে যে অভিযোগ সেটি আসলে তারা বারবার করে জানাচ্ছেন। মারফি। জোবাই রিফাত, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দেশজুড়ে তীব্র গ্যাস সংকট। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। বাসাবাড়িতেও সংকট তীব্র হয়েছে। ছুটির দিনে গ্যাস সংকটে নগরবাসীর ভোগান্তি কয়েক গুণ বেড়েছে। চাপ না থাকায় এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানী জুড়ে বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশন। পাম্পের সামনে গ্যাস নেই লেখা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা ও ভাড়ায় চালিত যানবাহনের মালিকরা। তারা বলছেন সময়মতো গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহন করতে পারছেন না। এতে উপার্জনের উপর চাপ বেড়েছে কয়েক গুণ। কিন্তু মালিকদের নির্ধারিত টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ কঠিন হয়ে পড়েছে তাদের। এই যে গ্যাস নিতে সকালবেলা বের হয়ে আসছি, এখন পর্যন্ত গ্যাস পাই নাই। কি যে একটা করুণ অবস্থা। 300 টাকা 350 টাকার গ্যাস ঢুকার কথা, ওখানে গ্যাস ঢুকতেছে মাত্র 80 টাকা 90 টাকা। মালিকের জমা কমে না, আমাদের মনে করেন টোটালে 200-200-300 পাইলে পাই, না পাইলে খালি পকেটে বাসা যায়। সরকার আমরা ইচ্ছা করলে এই বিপদ থেকে মুক্তি করতে পারে, কিন্তু সরকার কি প্রোটেকশন নিতেছে আমরা বুঝতেছি না ভাই, আমরা খুব কষ্টের মধ্যে আছি। বিভিন্ন জেলায় গ্যাস সংকটে ভোগান্তি বেড়েই চলেছে। ছুটির দিনও ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। গ্যাস সংকটের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নরসিংদী সহ বিভিন্ন জেলায় সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। আবার যখন গ্যাস মিলছে তখন চাহিদা মতো সরবরাহ করা হচ্ছে না বলে জানিয়েছেন যানবাহন চালকরা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। অনেক বাসাবাড়িতেই জ্বলছে না চুলা। কলকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অনেক কমে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। বাতিসা পাই নাই, মিয়া বাজার গেছে গ্যাস পাই নাই, জগন্নাথ দিঘির পার গেছে গ্যাস পাই নাই, তারপরে আমি স্টার লাইন কাউন্টারে এখানে আসছি গ্যাস নাই। গত বুধবার দিন রওনা দিচ্ছি চিটাং যাওয়ার জন্য ঢাকা থেকে, এখনো পর্যন্ত যাইতে পারি না একমাত্র গ্যাসের কারণে। এখানে 50 টাকার ভাড়া এখন দ্বিগুণ 3 গুণ হয়ে যাচ্ছে, 150 টাকা করছে। 10,000 টাকার ভাড়া যদি বলি ফাটি বলে কেন এত টাকা ভাড়া কেন? তা আমরা প্রতিনিয়ত সব জায়গায় হয়রানি হচ্ছি, যেমন পাম্পে হচ্ছি তেমন রাস্তায় হচ্ছি। গ্যাসের সরবরাহ ও ব্যবস্থাপনা নিয়ে জানাতে নরসিংদী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, এই যে গ্যাস সংকট, এটা তো বেশ অনেক দিন যাবৎ চলমান রয়েছে, তো সংকট কতটা তীব্র বাসাবাড়ি আর শিল্প খাতে? এবং আরেকটা প্রশ্ন জানতে চাই, গ্যাসের অভাব কোন কোন সেক্টরকে বেশি ভোগাচ্ছে? মারফি, গ্যাসের সংকটটা কিন্তু আবারও পুনরায় শুরু হয়েছে সোমবার রাত থেকে। তো এই সংকটটা কিন্তু প্রভাব ফেলছে শিল্প কারখানা, সিএনজি স্টেশন এবং বাসাবাড়ি। আপনাকে যদি একটু দেখাতে চাই যে আমি একটি গ্যাস চালিত কারখানায় রয়েছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তারা যেটা জানিয়েছেন যে এখানকার শিল্প মালিকরা যে আসলে দিনে তারা 2 থেকে 3 ঘন্টা মাত্র তারা গ্যাসের যখনই একটু চাপ পাচ্ছেন তখনই আসলে কাপড়গুলো তারা উৎপাদন করতে পাচ্ছেন, সুতোগুলো তারা সাইজিং করতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু শ্রমিক আসলে বসে আছেন, তারা অলস সময় কাটাচ্ছেন। কারণ বিষয়টা হচ্ছে একটাই যে যখনই তারা গ্যাসের কিছুটা চাপ পাচ্ছেন তারা কাজ করছেন, বাকিটা সময় কিন্তু তারা অলস সময়টাই বসে কাটাচ্ছেন। আর একটু মারফি আপনাকে জানিয়ে রাখি যে এখানকার আসলে যে শ্রমিকরা রয়েছে তাদের যে মজুরিটা রয়েছে সেই মজুরিটা কিন্তু সাপ্তাহিক মজুরি।
তারা বলছেন যে তারা যদি পুরো সপ্তাহে তাদের 5 থেকে 6 হাজার টাকা সারা সপ্তাহে কাপড় উৎপাদন করার পর তারা বেতনটা পাচ্ছেন, সেই মজুরিটা পাচ্ছেন। কিন্তু বর্তমানে গ্যাস সংকটের ফলে তারা মাত্র সপ্তাহে 1500 থেকে 1600 টাকা পাচ্ছেন। আর শ্রমিকরা জানিয়েছেন যে এভাবে যদি গ্যাস সংকট থাকে এবং এই সংকটের ফলে তাদের যে দৈনন্দিন যে জীবনযাত্রা রয়েছে, তাদের পারিবারিক সাংসারিক যে খরচ রয়েছে, সেটি যদি তারা এইভাবে আসলে এই অল্প বেতন দিয়ে তাদের অনাহারে তাদের জীবন কাটাতে হয়, তো সেক্ষেত্রে তারা কিন্তু আসলে এভাবে আস্তে আস্তে চলতে থাকলে অনেকটা বেকারি হয়ে পড়বেন। আর পাশাপাশি যে শিল্প কারখানা রয়েছে, সেই শিল্প মালিকরাও কিন্তু বেকার হয়ে পড়বেন এবং শিল্প মালিকরা পাশাপাশি দাবি করছেন যে এই সংকট দিন দিন যদি ঘনীভূত হয় তাহলে এর প্রভাব সর্বপর্যায়ে পড়বে। পাশাপাশি এই কাপড় উৎপাদন এবং কাপড়ের পাইকারি বাজারেও কিন্তু এর প্রভাব পড়বে। আর পাশাপাশি হচ্ছে যে আপনার এই গ্যাস চালিত সিএনজি পাম্পগুলোতে যে প্রভাবটা পড়েছে এবং দীর্ঘ লাইন থেকে সারাদিন থেকেও কিন্তু আসলে মাত্র 100-150 টাকার গ্যাস সিএনজি অথবা গাড়ি চালকরা পাচ্ছেন, এতে তাদের দৈনন্দিন জীবনেও এটা প্রভাব পড়ছে। আয়ুব, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। 6 মাসের বেশি সময় হামের প্রকোপ, এখনো মৃত্যু থামছে না। এই পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা 900 ছুঁই। রাজধানীতে রোগীর সংখ্যা কিছুটা কমলেও ঢাকার বাইরে থেকে রোগী আসছে বেশি। মহাখালী ডিএনসিসি হাসপাতালে আসছে এমন রোগীর অভিভাবকদের অভিযোগ যথাযথ প্রাথমিক চিকিৎসা না পাওয়ার। চিকিৎসকরা বলছেন টিকার কার্যকারিতা প্রভাব পেতে আরও সময় লাগবে। মেজেলস ভাইরাস চেপে ধরেছে শিশুর ফুসফুস। বেশিরভাগ রোগী আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। নিয়মিত চিকিৎসার পাশাপাশি শিশুর শ্বাস প্রশ্বাসের কষ্ট প্রশমনে ব্যবহার করতে হচ্ছে বাবল সিপ্যাপ নেবুলাইজার। টাইফয়েড নিউমোনিয়া হয়েছে, তারপরে টিকা আবার হাম, আবার পাতলা পায়খানা হাম, আর জ্বর কমে না। যখন গ্রামে আসছিলাম না, গ্রামে তো আজকে গ্রামের হাসপাতালে ছিল আর কি। গ্রামের লোক আপনার যে টাইফয়েড হয়েছিল, টাইফয়েড নিউমোনিয়া, আমরা গ্রামের হাসপাতালে ভর্তি হয়েছিলাম। মহাখালী ডিএনসিসি হাসপাতালে শয্যার বিপরীতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমে আসলেও বিভিন্ন জেলা থেকে আসা রোগী কমছে না। মুন্সিগঞ্জে টিকা কার্যক্রমে তারিখ পেলেও তার আগেই হাম আক্রান্ত হয় 9 মাসের ইয়ানা। জেলার হাসপাতালগুলোয় কয়েকদিনে জ্বরের চিকিৎসা নিলেও শনাক্ত হয়নি হাম। অভিভাবকদের দাবি, ঢাকার বাইরে থেকে আসা রোগীদের অনেকেই যথাযথ প্রাথমিক চিকিৎসা পাননি। রক্ত পরীক্ষার পরে কিছু ধরা পড়েনি, সব ভালো ছিল, কিন্তু জ্বর ক্রমাগত বাড়তেই ছিল, কমতে ছিল না। সো তারপরে আর কি আমরা মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ওইখান থেকে যাই, তারপর আমাদের এই হসপিটালের ঠিকানা দেয়, তো এখানে আসার পরে ট্রিটমেন্ট চলতেছে। এমনি নর্মাল নাব্বা খাওয়াইছি, বাসায় যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু এখন র্যাশ দেখা গেছে, এর জন্য এখানে নিয়ে আসছি। জেলাভিত্তিক যে হসপিটাল ছিল ওইখানে নিয়েছিলাম, ওইখান থেকে কোনো ট্রিটমেন্ট পাইনি। পরে পাঠাচ্ছিল ঢাকা মেডিকেল ডিরেক্টলি এখানে ডিএনসিসি হসপিটাল নিয়ে আসছে। নতুন রোগীর সংখ্যা কমতে শুরু করলেও জরুরি অবস্থায় আসছে অনেক শিশু, যাদের বেশিরভাগের বয়স 3 থেকে 9 মাস। ডিএনসিসি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউতে চিকিৎসাধীন অর্ধশতাধিক রোগী। অনেকে সুস্থ হয়ে ফিরলেও আক্রান্ত হচ্ছে ভাই বোন বা পরিবারের অন্য সদস্যরা। 3 মাস শেষ হয়ে গেছে, এখন 13 দিন চলে, 4 মাস পড়ছে। আজকে আবার এই বাচ্চাকে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসা হয়েছে। বয়স যদি হয় তাহলে দিয়ে দেবে, আর যদি না হয় তাহলে দেবে। চিকিৎসকরা বলছেন টিকা কার্যক্রমের প্রভাব পড়তে আরও সময় লাগবে। শিশুদের জন্য মাস্ক সহ বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহে এক যুবককে কুপিয়ে হত্যার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 14 সদর কোম্পানি কমান্ডার। বলেন, গতকাল দুপুরে নগরীর মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে রাব্বি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে আব্দুল খালেক। এ সময় গুরুতর আহত হয় রাব্বির ভাই রিয়াদও। এই ঘটনায় মামলা হলে গতরাতে সদরের রঘুরামপুর থেকে খালেককে গ্রেফতার করা হয়। চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জেরেই হত্যার ঘটনা বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে খালেক। রাব্বি হত্যা মামলার মূল হোতা ও প্রধান আসামিকে ঘটনার মাত্র 8 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে সিপিএসসি র্যাব 14 ময়মনসিংহ। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়। নারায়ণগঞ্জে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দেবর ও স্বজনদের বিরুদ্ধে। 3 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে রূপগঞ্জ উপজেলার আমলাবু এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই এলাকার বাবুল মিজির স্ত্রী।
পুলিশ জানায় বাবুল তার বাড়ির ছাদ ঢালাইয়ের সময় ছাদের কিছু অংশ তার ভাই আলাউদ্দিনের জমির সীমানায় পড়ে। এ নিয়ে বাবুলের স্ত্রী নাসিমার সাথে আলাউদ্দিন ও তার পরিবারের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলাউদ্দিন ও তার পরিবার লাঠি দিয়ে নাসিমাকে আঘাত করেন। পরে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, এই ঘটনায় আলাউদ্দিন, তার স্ত্রী ও জামাতাকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নেত্রকোনার কলমাকান্দায় রাস্তার পাশে কবরস্থানের জমিতে দোকান নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন। সকালে উপজেলার আমগড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সড়ক সংলগ্ন কবরস্থানের জমিতে দোকান নির্মাণের চেষ্টা করে এক পক্ষ, অন্য পক্ষ তাতে বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। লাঠিসোঁটা নিয়ে সংঘাতে জড়ায় উভয় পক্ষ। এ সময় ভাঙচুর করা হয় আমগড়া বাজারের বেশ কয়েকটি দোকানপাট। আহত হয় উভয় পক্ষের অর্ধ শতাধিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 সদস্যের মরদেহ 3টি কফিনে করে দেশে আনা হয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জেই পাশাপাশি দাফন করা হবে বাবা, মা ও মেয়েকে। সকালে স্বজনদের সঙ্গে নোয়াখালীর কোম্পানিগঞ্জের পথে রওনা হয়েছেন বেঁচে যাওয়া একমাত্র সন্তান অয়ন। হত্যাকাণ্ডের ঘটনায় শাহাদাত নামে এক বাংলাদেশি প্রবাসীকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে ইতালির পুলিশ। তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে তদন্ত চলছে। স্বজনদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। এর আগে 26 জুন নিজ বাসায় নৃশংস হামলায় নিহত হন অয়নের বাবা, মা ও ছোট বোন। গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে যান অয়ন। কোনো কিছু বুঝে ওঠার আগে ফার্স্ট কোপ মারি দিছে এই জায়গায়। কোপের সাথে সাথে আমার বডির একটু ঝোঁক ছিল যে রুমের সাইডে, আমি সাথে সাথে মাথায় হাত ধরে রুমের দিয়ে পড়ে গেছি। ঢাকার গোয়েন্দা বিভাগ আমার থিঙ্ক ওদের সাথে কাজ করছে, তো ওরা ওদের মতো করে খুব ভালো কাজ করছে। আমরা মোটামুটি ইটালিয়ান পুলিশের কাজেও আমরা স্যাটিসফাইড। জুলাই গণ অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদানের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে লাইব্রেরির শিক্ষার্থীরা ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। লাইব্রেরির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জোকসু এবং লাইব্রেরি কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উপাচার্য বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সময়ের সঙ্গে বিকৃত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিকল্প লাইব্রেরি সুবিধা তৈরির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছেন বলেও জানান তিনি। বিমান বাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে সামরিক মর্যাদায় ফিউনারেল প্যারেড এবং জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে দেয়া হয় গার্ড অব অনার। এ সময় মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। জানাজায় সাবেক সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকাল 11:30টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই বিমান বাহিনীর প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। 56 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। এর মধ্যে 7 জন সহকারী পুলিশ সুপার এবং 49 জন পুলিশ পরিদর্শক আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক 2 প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার ক্ষমতা বলে এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত 49 পুলিশ পরিদর্শক বিভিন্ন জেলায় ডিএমপি, সিআইডি, পিবিআই, এসবি, রেলওয়ে পুলিশ সহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। অন্যদিকে সহকারী পুলিশ সুপার সমপর্যায়ের 7 কর্মকর্তাকেও একই আইনের আওতায় অবসর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।